আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুন্দর সুস্থ জীবনের সাথে ডক্টর প্লাস। সবাই আমরা ভালোভাবে থাকতে চাই, সুস্থভাবে থাকতে চাই, তবুও বেশ কিছু রোগ ব্যাধি এমন আছে যখনই আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করলো আমাদের স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না। শুধু আমরা কেন, আমাদের সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরও কিন্তু একটা রেগুলার লাইফে অনেক বড় পরিবর্তন ঘটে যায় অসুস্থ মানুষটিকে ঘিরে। তাই সবার আগে জানা দরকার কিছু রোগের লক্ষণ, তার চিকিৎসা এবং কতটা সেরে ওঠা সম্ভব, সমস্ত বিষয় জানাটা খুব জরুরি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বোন টিউবারকিউলোসিস। হাড়ে নানা রকম রোগ হয়, তার মধ্যে এটাও যে হাড়ে কিন্তু টিউবারকিউলোসিস হয়। সেটা কি, কেন, কারণ এবং তার থেকে প্রতিকারের উপায় সবটাই জানাবেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর পিনাকি রয়, অর্থোপেডিক সার্জন ফ্রম নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর। নমস্কার ডক্টর। আমাদের এই সময়টা একটা বিশেষ সময়, তার কারণ যে এই যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ যেমন অ্যাওয়ার্ড হতে পারে, জানতেও পারে বিভিন্ন বিষয়। এটাই এখানে গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না কি রোগ হচ্ছে এবং সেটাকে ডিলে করে একটা সমস্যা তৈরি করে ফেলি। তো আজকে যেহেতু বিষয়টা বোন টিউবারকিউলোসিস, প্রথমেই জানবো আমরা টিউবারকিউলোসিস কাকে বলছি। আচ্ছা, টিউবারকুলোসিসকে আমরা বাংলায় যেটাকে বলে যক্ষ্মা রোগ। এটা একটা শ্বাসবাহিত রোগ, যেটা পুওর আনহাইজেনিক কন্ডিশনে থাকলে এবং পুওর সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসে বেশি হয়, এবং যারা বিশেষ করে ম্যালনারিশ থাকে, মানে ঠিকমতো পুষ্টির অভাব এবং খাদ্যাভাবের অভাব, এবং এখনকার দিনে ওভারক্রাউডিং, মানে বস্তি এলাকা বা খুব গ্রামে যারা কুড়ে ঘরে থাকে, মাটি কুড়ে ঘরে খুব গায়ে ঘেঁষাঘেঁষি করে একটা ঘরের মধ্যে বহু লোক থাকে, তো তাদের মধ্যে এবং যাদের মধ্যে পুষ্টির অভাব আছে এবং ঠিকমতো ভিটামিনসের অভাব, ঠিকমতো সে খেতে পারছে না, এবং তার অ্যাসোসিয়েটেড আরও অন্যান্য কোনো যদি রোগ থাকে, তাহলে টিউবারকুলোসিস হওয়ার চান্স আরও বেড়ে যায়। টিউবারকুলোসিস একটা গ্র্যানুলোমেটাস ডিজিজ বলে থাকি আমরা, যেটা স্পেশালি মানে বেসিক্যালি আমরা সেটা শ্বাসের সাথে আমরা টিউবারকুলোসিস আমাদের জীবাণুগুলো আমাদের লাংয়ের মধ্যে গিয়ে ডিপোজিট হয়, এবং প্রথমে আমাদের লাং টিউবারকুলোসিসটাই সবচেয়ে কমন, এবং যেটা বেশিরভাগ লোক এটাই লাং টিউবারকুলোসিস নিয়ে প্রেজেন্ট করে, এবং সবচেয়ে কমন সিমটম যেটা থাকে যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে আমাদের সন্ধ্যের দিকে জ্বর আসা। এটার একটাই কারণ যে টিউবারকুলোসিস অন্যান্য রোগের থেকে একটু আলাদা, কারণ এটা খুব হাই ফিভার আসে না, এবং প্রথম থেকে যদি দেখা যায় টিউবারকুলোসিসের যদি আমরা মানে জীবাণুর আকৃতিটা দেখি, সেটারই একটা স্পেশাল ধরনের একটা ফ্যাটের পরিধির মধ্যে থাকে, যার জন্য তার যে অন্যান্য রোগ যেরকম বিশাল হাই 101, 102 জ্বর নিয়ে একটা বিশাল একটা টেম্পারেচার ক্রিয়েট করা এবং ফিভার তৈরি করা, সেটা কিন্তু করে না। এবং আমাদের বডি চেষ্টা করে একটা গ্র্যানুলোমেটাস মানে একটা কোষের অবধির মধ্যে রেখে তার ডিজিজটাকে আস্তে আস্তে মানে যাতে কনফাইন্ড রাখা যায়, তাই জন্য। এবং কর্টিজল আমাদের বডিতে, আমাদের কর্টিজল বলে একটি হরমোন আছে, যার জন্য যেটা সকালের দিকে আস্তে আস্তে বাড়ে এবং সারাদিন বেশি থাকে, রাতের দিকে আস্তে আস্তে সেই হরমোনের এফেক্টস আস্তে আস্তে কমে যায়, যার জন্য আমাদের ফিভারগুলো, ইনফ্লামেশন যেগুলো কর্টিজল আস্তে আস্তে সাপ্রেস করে রাখে, এক ধরনের স্টেরয়েড হরমোন, সেইটা রাতের দিকে গিয়ে যদি এফেক্টটা চলে যায়, তখন আমাদের আস্তে আস্তে জ্বর আসা, ব্যথা হওয়া, এগুলো আস্তে আস্তে দেখা যায়। এই যে হাড়ে যখন টিউবারকিউলোসিস হচ্ছে, সেক্ষেত্রেও কি মানুষ কি দেখে বুঝবেন? সেক্ষেত্রেও ফিভার আসে? একদমই। হাড়ের টিউবারকুলোসিস কিন্তু প্রথমেই মানে বোন টিউবারকুলোসিস ইজ ভেরি রেয়ারলি প্রাইমারি,
ইট ইজ জেনারেলি সেকেন্ডারি টু লাং টিউবারক্লোসিস, মানে আমাদের প্রথমে একটা লাংয়ে ইনফেকশন হয়েছে, টিউবারক্লোসিস ইনফেকশন, সেটা হয়তো কোনো কারণে সেরে গেছে বা সারেনি, একটা হিলিং প্রসেসের মধ্যে আছে, সেখান থেকে রক্তবাহিত হয়ে সেটা দেহের অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে হাড়ের মধ্যে সে আটকে পড়েছে। তো বোন টিউবারক্লোসিসের অনেকগুলো জায়গা আছে, কিন্তু মোস্ট কমন লোকেশন হচ্ছে স্পাইন, মানে পিঠে যন্ত্রণা হওয়া, পিঠে শিরদাঁড়ার মধ্যে যন্ত্রণা এবং তার সাথে সাথে দু পা অসাড় হয়ে যাওয়া, তার সাথে সাথে ব্যথা, যন্ত্রণা, জ্বর, ওজন কমা, এগুলো সবচেয়ে বেশি মানে টিউবারক্লোসিস হওয়ার সিমটম। তো সব মোস্ট কমন লোকেশন স্পাইন, এরপরেই চলে আসবে আমাদের বড় জয়েন্ট যেরকম হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট। তো এই ইভেন আমাদের আঙ্গুলেও টিউবারক্লোসিস হয়, যেটাকে আমরা বলি স্পাইনা ভেন্টোসা বলে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলে থাকি। তো এটার টিউবারক্লোসিস, আবার যেটা বলছি যে বোন টিউবারক্লোসিস ইজ নেভার প্রাইমারি, মানে প্রথমেই গিয়ে ইনফেকশনটা হাড়ের মধ্যে গিয়ে হলো এরকম কখনোই হয় না। প্রথমে আমাদের লাং ইনফেকশনটা হয়, সেটা আস্তে আস্তে রক্তের সাহায্যে ছড়িয়ে গিয়ে আমাদের দেহের বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয়। সে একটা অর্গান হচ্ছে হাড়, হাড়ের মধ্যেও আমাদের টিউবারক্লোসিস হয়। প্রথমে লাংটা ম্যান্ডেটরি, যেখানে ইনফেকশনটা হচ্ছে বলেই পরে হাড়ে আসছে। এক্স্যাক্টলি। তবে লাংয়ে যখন ইনফেকশন হচ্ছে বেশ কিছু সিমটম মানুষ দেখতে পাচ্ছেন, ওই সময় থেকে ট্রিটমেন্ট করলে বোধহয় প্রিভেনশনটা হয়, আদৌ হারে হবে না ভবিষ্যতে। একদম। তো আমাদের যদি বলেই থাকি যে মোর দ্যান 3 উইকস যদি আমাদের কোনো কাশি সর্দি থেকে যায় এবং শ্বাসকষ্ট হোক বা তার সাথে যদি অ্যাসোসিয়েটেড জ্বর, একটা প্রলংড ফিভার, মানে আমাদের জেনারেলি যে সিজনাল ফিভারগুলো আসে সেগুলো 2-3 দিন, 1 সপ্তাহের মধ্যে কমে যায়, কিন্তু একটা টিউবারক্লোসিসের ফিভার কিন্তু পারসিস্ট করে যায়, 1 মাস 2 মাস 3 মাস ধরেও ফিভার আসে, মানে ইন্ডোলেন্ট ফিভার। ইভিনিং সকালের দিকে দিব্যি ভালো কাজ সব আসছে, ইভিনিংয়ের দিকে গিয়ে তার জ্বর আসছে, একটা মানে ভল্লুকে জ্বর টাইপের একটা ইভিনিংয়ে টেম্পারেচার আসছে, বিশাল বড় টেম্পারেচার না, কিন্তু একটা হালকা টেম্পারেচার আসছে। আচ্ছা, যারা ওপারে রয়েছেন দর্শক বন্ধু, তাদের জন্য বলি যে আপনারা মনে করছেন হয়তোবা নানা রকম সমস্যায় ভুগছেন, অবশ্যই কল করতেই পারেন। আমাদের রেগুলার একটা টপিকের ওপরে আমাদের এই অনুষ্ঠানে এগিয়ে চলে। আজকে আমরা বোন টিউবারকিউলোসিস নিয়ে আলোচনা করছি। এই সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই জানার জন্য সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনার নানা রকম সমস্যা, শারীরিক যেগুলো সমস্যা সেটা নিয়ে ফোন করতে পারেন, কোনো হাড়ে ব্যথা রয়েছে, অন্য কোনো সমস্যা রয়েছে তাই নিয়েও ফোন করতে পারেন। আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর পিনাকি রয়। ডক্টর, এইবার আসে যে সাধারণত মানুষের হাড়ে কিন্তু ব্যথা নানা রকম কারণেই হয়, স্পাইনেও ব্যথা হয় নানা রকম কারণে। মানুষ আলাদা করে কি করে বুঝবেন যে এইটা ব্যথাটা একটু আলাদা সবার থেকে, নর্মাল যে ব্যথাগুলো হয় তার থেকে একটু আলাদা, এবং ওই সময় ডক্টরের কাছে যেতে হতে পারে? আলাদা করে টিউবারকিউলোসিসের ব্যথা কি কোনো রকম ক্যারেক্টারিস্টিক থাকে? এক্স্যাক্টলি, টিউবারকুলোসিস ব্যথার এক্স্যাক্ট একটা ক্যারেক্টারিস্টিক মানে ধরন আছে, যেটা আমরা বলি নাইট ক্রাই। মানে নাইট ক্রাই বলতে আমরা সবসময় মনে করি যে টিউবারকুলোসিস। নাইট ক্রাই হচ্ছে পেশেন্ট হয়তো রাতের দিকে ঘুমিয়ে পড়লো, তখন তার হয়তো ব্যথা নেই, কিন্তু সে মাঝরাতে সে ঘুমের মধ্যে ব্যথার জন্য হঠাৎ তার ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে তার ঘুম ভেঙে আবার সে যখন ঘুমিয়ে পড়ছে তখন আর ব্যথা হচ্ছে না, আবার মাঝরাতে আবার তার ঘুমের মাঝখানে এমন পেন হচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে। এটা আমরা ভেরি ক্যারেক্টারিস্টিক অফ টিউবারকুলোসিস বলে থাকি। এটা স্পাইনেও হতে পারে এবং হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট যে কোনো জায়গাতেই হতে পারে। তো এটার মেন কারণ হচ্ছে টিউবারকুলোসিসের জন্য আমাদের হাড়ের যে এন্ডগুলো থাকে, কার্টিলেজ বলুন বা হাড়ের এন্ডগুলো আস্তে আস্তে ইরোডেড হয়ে যায়, এবং যখনই আমরা জেগে থাকি তখন আমাদের সিম্প্যাথেটিক টোন বেশি থাকে বলে আমাদের মাসেল টোনের জন্য আমাদের হাড়গুলো দূরে থাকে। যে আমরা ঘুমিয়ে পড়ি আমাদের সিম্প্যাথেটিক টোন সুইচ অফ হয়ে যায় এবং আমাদের মাসেল টোনও আস্তে আস্তে হালকা হয়ে যায়, যার জন্য হাড়গুলো কাছাকাছি চলে আসার ফলে হাড়ে হাড়ে ঘষা খায় এবং একটা অত্যাধিক মাত্রায় পেন হয়, যে পেনটার জন্য মাঝরাতে সে ঘুমের মাঝখানে তার ঘুম ভেঙে যায়। এটাকে আমরা বলি নাইট ক্রাই। আচ্ছা, এইটা এর সাথেও আরও কিছু জিনিস আছে, যেরকম নাইট সোয়েট, মানে ঘুমের মধ্যে আমার প্রচুর ঘাম হচ্ছে এবং তার সাবসিকুয়েন্ট মানে প্রচুর পরিমাণে ওয়েট লস হচ্ছে।
যেটা আমাদের অন্য কোনো কারণে পেন হওয়া, অস্টিওআর্থ্রাইটিসে ওয়েট লস হওয়াটা খুব আনলাইকলি। কিন্তু আমরা ওয়েট লসের কথা ভাবলে দুটোই ডিডি মনে আসে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটা হচ্ছে টিউবারকুলোসিস, আরেকটা হচ্ছে ম্যালিগনেন্সি মানে ক্যান্সার। তো এই টিউবারকুলোসিসে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট লস হয়, মানে পেশেন্ট বলবে যে আমার জামা ঢিলা হয়ে গেছে বা আমার ব্লাউজ ঢিলা হয়ে গেছে, আমার খিদে কমে গেছে, লস অফ অ্যাপেটাইট থাকবে, আমার একটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আসছে, আমার বিকেল করে জ্বর আসছে, আমার রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে ব্যথার চোটে। তো এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে পেশেন্টের হয়তো টিবি হয়েছে। ডক্টর, এই যে এখন যে সময়টা চলছে, সাধারণত কীরকম বয়সের পেশেন্টরা আসেন, কারা বেশি মনে হয়? এখানে কি কোনো বয়সের কোনো এজ লিমিটেশন রয়েছে বা আলাদা করে ভাগ করা আছে যে এই বয়সের মানুষদের বেশি দেখা যেতে পারে? আচ্ছা, টিবি ইয়াং পপুলেশন মানে যারা একদমই বাচ্চা তাদের মধ্যেও যেরকম হয়, আবার একদম ওল্ড পপুলেশনের মধ্যেও কিন্তু টিবিটা হয়। কারণ বোথ ইয়াং অ্যান্ড ওল্ড পিপল মানে তাদের মধ্যে ইমিউনিটির একটা ঘাটতি থেকে যেতে পারে। তো বয়সের সাথে সাথে যেরকম আমাদের ইমিউনিটি আস্তে আস্তে ঢিলে হয়ে পড়ে, আমাদের অল্প বয়সী বাচ্চাদেরও কিন্তু ইমিউনিটির একটা অভাব থাকে। মানে ইমিউনিটিটা একটা কারণ। এক্স্যাক্টলি, ইমিউনিটি একটা বিশাল বড় কারণ। যদি একজনের মানে ইমিউনিটি খুব ভালো থাকে তাহলে তার বডি অ্যালাউই করবে না তার টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটাকে ছড়িয়ে অন্য কোনো অর্গানে যাওয়া, বা প্রথম অবস্থাতেই সেটা কভার করে নিয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। আর কি কি কারণ আছে সাধারণত? আরেকটা কারণ হচ্ছে যে আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ম্যাল নিউট্রিশন, মানে প্রপার পুষ্টির অভাব। মানে আমাদের বেশি ইন্ডিয়াতে বিভিন্ন প্রান্তেই দেখা যায় যে তারা হয়তো খেতে পারছে কিন্তু প্রপার যে পুষ্টি, একটা ব্যালেন্স ডায়েট খাওয়া, বা মানে সে হয়তো বাইরে হয়তো জাঙ্ক ফুড খাচ্ছে কিন্তু একটা ব্যালেন্স ডায়েটের খুব অভাব, বা এবং হয়তো সে ইকোনমিক কারণেই হোক তার জন্য সে প্রপার খেতে পারছে না, প্রপার মিলস খেতে পারছে না। আরেকটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ, মানে ধরুন HIV বা হেপাটাইটিস বি বা সি, যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের মধ্যে তো হওয়ার চান্স আরও বেশি। তো যখনই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আসে মানে দেখা যায়, তাদেরকে আমরা আগে থেকেই টিবির জন্য সতর্ক করে রাখি এবং টিবির জন্য পরীক্ষা নিরীক্ষা এবং তার দরকার হলে ওষুধ খাওয়া এগুলো দরকার হতে পারে। আরেকটা হচ্ছে যে কন্ট্যাক্ট উইথ টিউবারকুলোসিস, যে আমার বাড়িতে আরও অন্য কারো টিবি হয়েছিল কিনা তার একটা হিস্ট্রি, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা ছড়িয়ে আমার বডি মানে আমার হওয়ারও চান্স একটা বিশাল বেড়ে যায়। কি কি সতর্কতা তাহলে অবলম্বন করা উচিত? যেমন ধরুন একটা বাড়িতে, একটা ফ্যামিলিতে বহু মানুষ বাস করে, তার মধ্যে কোনো একজন টিবি হয়েছে, কোনো একজনের টিবি হয়েছে, সেক্ষেত্রে অন্যরা কি কি ভেবে চলবেন আর কিভাবেই বা নিজেদেরকে মেনটেন করবেন যাতে টিউবারকুলোসিসটা তাদের মধ্যে না আসে? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে টিবি পেশেন্ট মানেই তাকে সবসময় মাস্ক পরতে হবে। টিবি পেশেন্ট সে বাড়িতেই থাকুক বাইরেই থাকুক, ডাক্তার দেখাতেই যাক, যেখানেই যাক, এমনি মাস্ক অথবা N95 মাস্ক, যেরকম যে কোনো একটা মাস্ক একটা পড়তেই হবে তাকে। সেটা কি ডক্টর বোন টিবি যাদের আছে তাদের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, বোন টিবি আছেও তাদেরও ক্ষেত্রে, কারণ তাদের মধ্যে হয়তো কিছুটা পরিমাণ লাং টিবিও আছে, কারণ বোন টিবি ইজ নেভার প্রাইমারি। তো লাংয়ে ইনফেকশন অফ টিউবারকুলোসিসের তার মানে খুব হাই চান্স যে তার মধ্যে আছে। তো সবসময় তাকে একটা মাস্ক পরিয়ে রাখা, এরকম পেশেন্টের সবসময় একটা মাস্ক পরে থাকা দরকার। সেই পেশেন্টের আশেপাশে যখনই আমি তাকে পেশেন্টকে মানে পরিচর্যা করছি বা তাকে দেখাশোনা করছি সবসময় আসবো। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন আপনারা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পাথর থেকে বলছি, পাথর প্রতিমা থেকে বলছি, রিঙ্কু দুলই। বলুন। আমার হচ্ছে যে সন্ধে হলে কোমরে ব্যথা বাড়ে, আর সন্ধে হলে গায়ে জ্বর জ্বর ভাব হয়। আচ্ছা, হাতের আঙুল টাঙুল সন্ধে হলে যেন বেশি ব্যথা লাগে, গাছ পা জ্বর জ্বর ভাব, শরীর যত রাত্রি হয় যত শরীর যেন অবশ হয়ে আসে। কতদিন থেকে হচ্ছে? এইটা হচ্ছে 6 মাস খানিক, আর কোমরে ব্যথাটা হচ্ছে কি বছর খানিক। কি বলবেন ডক্টর? আচ্ছা, আপনার এর সাথে কি ওজন কমেছে বা এরকম কোনো ওজন কম? আমি দীর্ঘ 20 বছর জোর 2 কিলো ওজন বেড়েছে।
বেড়েছে না কমেছে এখন? মানে বেড়েছে, 20 বছরে মাত্র দু কিলো মতন ওজন বেড়েছে। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো যে যেহেতু আপনার একটা বারবার এরকম জ্বর আসছে, সেটাও আবার বিকেল করে, এবং তার সাথে সাথে 6 মাস ধরে আপনার অনেক দিনের জ্বরটা, আমার মনে হয় টিবি হওয়ার একটা হাই চান্স আছে। টিবি নাও হতে পারে, কিন্তু আমি বলবো যে একটা স্পুটাম টেস্ট করানো, যে পরপর 3 দিন সকালবেলা থুতু পরীক্ষা করতে দেওয়া কন্টেনারে নিয়ে, স্পুটাম ফর এএফবি মানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এবং দরকার হলে সিবিনাট করা। তো অনেক সময় আমাদের কাফের মধ্যেই, আমাদের থুতুর মধ্যেই টিবি ধরা পড়ে যায়, তাহলে আমাকে আর বেশি মানে এ প্রান্ত ও প্রান্ত খুঁজতে হয় না। তো আরেকটা হচ্ছে বুকের একটা এক্সরে করা। বুকের এক্সরে করে থেকেও অনেক সময় আমাদের টিবি শনাক্ত করা যায়। এগুলো যদি না পাওয়া যায়, তখন আমি অন্য হয়তো যেইখানটা আমার ব্যথা হচ্ছে, যেমন কোমরে ব্যথা হলে একটা এলএস স্পাইনের এক্সরে করা, সেই স্পাইনে হয়তো আমার কোনো টিবির ফোকাস থাকতে পারে, সেখান থেকেও আমি টিবি শনাক্ত করতে পারি। তো এই প্রাথমিক এই ইনভেস্টিগেশনগুলো আমার মনে হয় করা খুব দরকার, এবং তারপরেও গিয়ে যদি না কিছু ধরা পড়ে তখন, এবং তার সাথে সাথে বাকি একটা জ্বরের জন্য একটা ফিভার প্রোফাইল বলে হয়, যে নানান রকম তার মধ্যে টেস্ট থাকে, ম্যালেরিয়া, ডেঙ্গু, ইভেন ম্যালেরিয়াও কিন্তু বহুদিন ধরে মানে যদি আনট্রিটেড থাকে বারবার জ্বর আসতে পারে, এবং 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ধরেও কিন্তু জ্বর আসতে পারে। আমাদের ম্যালেরিয়া কিন্তু লিভারে গিয়ে জমা হয়। তো সেটার জন্যই আমি বলবো যে ফিভার প্রোফাইল মানে ফিভারের জন্য যা রিপোর্টস করার, এবং আমি যেটা বললাম বুকের একটা এক্সরে, কোমরের এক্সরে এবং থুতু পরীক্ষা, কফ পরীক্ষা করা, এগুলো কিন্তু করা ইমিডিয়েট দরকার। ডক্টর, আমরা আলোচনায় ফিরি যে মানুষ কোনো একটা পরিবারে একজন যদি অ্যাফেক্টেড থাকেন টিউবারকিউলোসিসে, অন্যরা নিজেদেরকে কি করে প্রোটেক্টেড করবেন? আচ্ছা, একটা তো যেটা বললাম যে পেশেন্টকে সবসময় একটা মাস্ক পরিয়ে রাখা, এবং নিজেরা মাস্ক ব্যবহার করা, ঘরে থাকলেও তাই। ঘরে যদি আমি টিবি পেশেন্টের ঘরে ঢুকি, তখন অ্যাটলিস্ট সেই মাস্কটা ব্যবহার করা। তাহলে কি হচ্ছে, আমি নিজে মাস্ক পরছি এবং টিবি পেশেন্টকেও মাস্ক পরাচ্ছি, তাহলে আমার টিবি হওয়ার চান্স কিছুটা হলেও কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে, আমি পেশেন্টকে যখন ধরছি, পেশেন্টের টাচ করার আগে এবং পেশেন্টকে টাচ করার পর আমাদের যখন সব ডাক্তারদেরই বলা থাকে যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। এগুলো ব্যবহার করলে কিন্তু আমরা টিবির থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। টিবি পেশেন্ট যে ঘরে রয়েছে, সেই ঘরের যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকে, চারদিকে যখন বেশ কটা জানলা খোলা থাকে, এবং তার যে আসবাবপত্র এবং তার যে ইউজ করা যে কাপড় জামা, সেগুলো যেন নিয়মিত ভালো ডেটল জলে এবং ভালো করে ধোয়া হয়। এগুলোই আমি বলবো যে, এবং তার থেকেও বড় কথা যে একজনের মানে বাড়িতে যদি কেউরকম টিবি পেশেন্ট থাকে, এটা ইনশিওর করতে হবে যে বাকিরা তাদের ইমিউনিটি যাতে কোনোভাবে কমে না যায়। তার জন্য সবাইকে একটা ব্যালেন্স ডায়েট খাওয়া। যদি সবাই একটা ব্যালেন্স ডায়েট খায়, তাহলে কিন্তু ইমিউনিটি লেভেল সবারই ভালো থাকবে, এবং তার টিবি সংক্রমণ হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। মানে প্রত্যেকে একটা নির্দিষ্ট ওয়ে মেনে সতর্ক থাকবেন, এবার নিজেদেরকে প্রোটেক্টেড রাখাটা খুব জরুরি, নইলে অন্য কারোর মধ্যেও এই টিভির জীবাণুটা আসতে পারে। একদমই। সুতরাং এদের ক্ষেত্রে একটু স্পেশাল সতর্কতা বলা চলে। একদম। আচ্ছা ডক্টর, সাধারণত টিভি ডিটেক্টেড কিভাবে করা হয়? একজন পেশেন্ট এলেন, দেখা গেল দীর্ঘদিন ধরে তার এরকম ব্যথা রয়েছে, ব্যথা তো বিভিন্ন কারণেই হয়, এবং যে লক্ষণগুলো বললেন সেগুলো তো অবশ্যই। তো সেক্ষেত্রে প্রথমে কিভাবে কি ইনভেস্টিগেশন বেসিক্যালি করা হয়, যেটায় কনফার্ম হচ্ছেন যে হ্যাঁ এটা টিবি? একটা তো প্রথম যেটাই আমি আগের পেশেন্টকেই বললাম, যে টিবির পেশেন্ট যখনই আমরা সাসপেক্ট করছি, তখনই আমরা আগে যেটা মাথায় আসে যে লাং টিবি, যে লাং যেহেতু ওটা। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বুঝলাম উত্তর দিনাজপুর জেলা থেকে লক্ষ্মণ সরকার। একটু জোরে বলতে হবে। উত্তর দিনাজপুর জেলা। হ্যাঁ বলুন। আমার নাম হলো লক্ষ্মণ সরকার, সমস্যাটা আমার স্ত্রী। কি বলছেন? বলছিলাম যে আমার নাম লক্ষ্মণ সরকার, আর আমার সমস্যাটা হচ্ছে আমার স্ত্রী। আমার পিছিয়ে বুঝতে পারছেন ডক্টর? আমার পিছিয়ে সমস্যা।
আপনার কথা না বোঝা যাচ্ছে না, আপনি ধীরে ধীরে বলুন, আপনার কিসের পরিষ্কার করুন। সমস্যা? বলছিলাম কি যে আমি বলছি। হ্যাঁ, আমি উত্তর দিনাজপুরটা শুনেছি। আপনার কিন্তু সমস্যাটা আপনার বলুন। সমস্যাটা কোথায় একটু জোরে বলুন। সমস্যাটা হচ্ছে স্যার যে আমার মিসেসের সমস্যা। সমস্যাটা বলুন, আপনার মিসেসের সমস্যা, তাই তো? আপনি সঙ্গে থাকুন। যারা আমাদের ফোন করছেন এই অনুষ্ঠানে, প্রথমত টিভির থেকে আওয়াজ শোনার চেষ্টা করবেন না, টিভির ভলিউমটা মিউট করে রাখবেন, ফোনেই শুনবেন, ফোনেই কথা বলবেন, তাহলে সমস্যা হবে না। তো ডক্টর, এবার আসি যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম। হ্যাঁ, টিবি যখনই আমরা সাসপেক্ট করছি যে একজন রোগীর টিবি হতে পারে, তখনই আমরা আগে প্রথমে লাং টিবির কথা ভাবি। তাই জন্য যে প্রথম তখন আমরা একটা স্পুটাম টেস্ট, মানে 3 কনজিকিউটিভ ডেজ, মানে প্রথম ঘুম থেকে ওঠার পর যে স্পুটামটা, সেটা আমরা পরপর 3 দিন কালেক্ট করি এবং সেটা স্পুটাম ফর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই মানে টিবি এবং সেটার সিবিনাট টেস্ট করা। সিবিনাট টেস্টের একটা সিবিনাট টেস্টটা ব্যাপারে সবার খুব ওয়াকিবহাল হওয়া দরকার। সিবিনাট টেস্টের রিপোর্ট মাত্র 2 ঘন্টার মধ্যে পাওয়া যায়। এটা সবচেয়ে মানে খুব দরকারি জিনিস, আর্লি ডিটেকশন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, মানে এখন বা আইএনএইচ রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা কিন্তু সিবিনাট পরীক্ষা করলে বোঝা যায় যে অনেক টিবির আছে যেগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বা এক্সট্রিমলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, সেগুলো মানে নর্মাল গতানুগতিক আমরা যে টিবির জন্য যে ওষুধগুলো দিয়ে থাকি সেগুলোতে তারা মানে রেজিস্ট্যান্ট। তো সিবিনাটে কিন্তু রিফাম্পিসিন রেজিস্ট্যান্সটা কিন্তু খুব আর্লি ডিটেক্টেড হয়। এছাড়াও আমরা বুকের একটা এক্সরে করা, বুকের এক্সরে থেকেও আমরা টিবি হয়েছে কিনা বা টিবির কোনো এর আগে টিবি হয়েছে কিনা বা এখন কোনো অ্যাক্টিভ টিবি আছে কিনা সেটাও বোঝা যায়। এবং তারপরে গিয়ে যখন আমরা একজন পার্টিকুলার বোন টিবির কথা যদি ধরি, তখন আমরা একটা স্পাইনে যদি টিবি হয় তখন একটা স্পাইনের এক্সরে করা, বা যদি আমাদের হিপ জয়েন্টে টিবি হয় তাহলে হিপের এক্সরে করা। এটাও যদি না ধরা পড়ে তখন একটা এমআরআই করা। এমআরআইতেও খুব পরিষ্কারভাবে টিবি হয়েছে কিনা সেটা বোঝা যায়। এবং আশেপাশে অনেক সময় একটা টিবির সাথে সাথে আমাদের অর্থোপেডিক রিলেটেড যেটা কোল্ড অ্যাবসেস, যে আমাদের স্পাইনের দুপাশ দিয়ে টিবির ব্যাকটেরিয়াগুলো এক ধরনের কেজিয়াস মেটেরিয়াল তৈরি করে, যেটাকে আমরা কোল্ড অ্যাবসেস বলে থাকি। তো সেই কোল্ড অ্যাবসেস কোথা থেকে কোথা অবধি আছে বা সেটা আমাদের কিভাবে ড্রেন করা যায়, একটা মানে সেটা কি কোথায় জমে আছে সেইটাও কিন্তু এমআরআইয়ের দ্বারা আমরা খুব ভালোভাবে শনাক্ত করতে পারি। বিভিন্ন রোগে ডক্টর যেমন দেখা যায় একটা ভ্যাকসিনের ব্যবহার, যে ভ্যাকসিনটা প্রোটেক্ট করছে। বোন টিউবারকিউলোসিসের কথা যেহেতু আমাদের আলোচ্য বিষয়, এক্ষেত্রে কি কোনো ভ্যাকসিনেশন এরকম রয়েছে? এখন বিসিজি ভ্যাকসিনেশন ছাড়া আমাদের এক্ষুনি টিউবারকুলোসিসের জন্য কোনো স্পেশাল আলাদা করে ভ্যাকসিন এক্ষুনি আসেনি। কিন্তু যেটা বললাম যে একটা হচ্ছে যে হাই প্রোটিন ডায়েট খাওয়া, এবং যদি ইমিউনিটিটা একজনের ঠিক থাকে তাহলে তার এবং সে যদি পার্সোনাল প্রোটেক্টিভ কেয়ার, যেরকম একটা মাস্ক ব্যবহার করা, একটা যখন আমি হসপিটালে যাচ্ছি যেখানে অনেক ধরনের রোগী ভর্তি আছে, সেখানে যখন আমরা কারোর সংস্পর্শে আছি সবসময় মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, গ্লাভস ব্যবহার করা, এগুলো করলে কিন্তু অনেকটাই আমরা টিবি থেকে রক্ষা পেতে পারি। রয়েছেন কোনো দর্শক বন্ধু? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কাজী মুর্শিদাবাদ থেকে তরুণ সিনহা আর কি বলছি। হ্যাঁ, বলুন। আমি বলতে চাইছি যে উনি এখনই বললেন যে কফ পরীক্ষা পরপর 3 দিন করতে, কিন্তু আমাদের জেনারেল গাইডলাইনে এনটিপি মানে আরএনটিসিপি গাইডলাইনে হসপিটালগুলোতে পরপর মানে 3 দিন নয় 2 দিন মর্নিং আর স্পট মানে একই দিনে 2টো স্যাম্পল নেওয়া হয়। তাহলে জিনিসটা কিরকম? হ্যাঁ, এখন পরপর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিবি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে টিবির ব্যাকটেরিয়াটা আছে সেটা অনেক ডিপ সিটেড, মানে আমাদের প্রত্যেক কাশির সাথে সাথেই যে টিবির জীবাণু বেরিয়ে আসবে তার কিন্তু কোনো মানে এরকম কোনো কিছু নেই। তো আমরা যতবার টেস্ট করব
ততবার কিন্তু আমাদের এনটিপি গাইডলাইন্স, এটা হচ্ছে আমাদের একটা মাস গাইডলাইন। মানে আমার যখন রিসোর্স কম থাকবে, আমি কম রিসোর্সে কী করে আমি বহু মানুষকে পরিষেবা দিতে পারবো, এইভাবে কিন্তু আমাদের এই গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো তৈরি করা। তাতে কিন্তু আমাদের এতবার পরীক্ষা করতে গেলে গভর্নমেন্টের এই রিসোর্সের ঘাটতি আছে, এবং অত লোককে মানে কাম্বারসাম একটা লোককে যদি আমি 3 দিন পর গিয়ে সকালবেলা মর্নিং স্যাম্পল কালেক্ট করতে যাই, তাহলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তাই জন্য এনটিপিতে বলা আছে যে একটা মর্নিং স্যাম্পল এবং একটা স্পট স্যাম্পল, মানে যে সে যখন আসছে তখনই একটা কেসে একটা থুতু স্যাম্পল সে কালেক্ট করতে পারে। এটা হচ্ছে আমাদের শর্টকাট, বা আমরা বলে থাকি যে কস্ট কাটিংয়ের জন্য এটা আমাদের মেকানিজম ডিভাইস করা আছে। কারণ আমরা যদি 3টে মর্নিং স্যাম্পল নিতে যাই, ইট বিকামস মোর টাইম কনজিউমিং, আর 3টে মর্নিং স্যাম্পল নেওয়ার জন্য যে রিসোর্স লাগবে একটা পেশেন্টের পক্ষে, মানে গভর্নমেন্টের পক্ষে সেটা একটু বিয়ার করাটা ডিফিকাল্ট। বাট প্রাইভেটে এটাই আমার মনে হয় 3টে মর্নিং স্যাম্পল নেওয়াই বেটার। ডক্টর, ট্রিটমেন্ট কী আছে টিউবারকুলোসিসে? আচ্ছা, ট্রিটমেন্ট টিউবারকুলোসিসের জন্য এখন আমরা যেটাকে বলি যে যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, যে 5 রকম ড্রাগ হয়, সেগুলো একসাথে এখন একটা প্যাকের মধ্যেই পাওয়া যায়। একটা ট্যাবলেটের মধ্যে 5টা ড্রাগ একসাথে কম্বাইন্ড থাকে। তো সেই ড্রাগগুলো যখন আমরা সেই ড্রাগগুলো গভর্নমেন্টে ইজিলি সাপ্লাই করে, জাস্ট আমাদের বলে দিতে হয় যে মানে ডিটেক্টেড টিউবারকুলোসিস বলে আমরা যখনই একটা পেশেন্টকে ব্র্যান্ড করছি, গভর্নমেন্ট কিন্তু এটা ফ্রিতে আমাদের টিবি ড্রাগস কিন্তু সাপ্লাই দেয়। যে কোনো ডটস পরিষেবা এবং আরএনটিসিপি অনেকগুলো সেন্টার আছে, সেখানে গেলে কিন্তু টিবি ড্রাগস ফ্রি অফ কস্টে পাওয়া যায়। আচ্ছা। এবং আগে অনেক ক্ষেত্রে সেটা সপ্তাহে 3 দিন খাওয়া হতো, কিন্তু এখন সেটা বলা হয়েছে যে প্রতিদিনই খেতে হবে। এবং আগে অনেক জায়গাতে ছিল যে সুপারভাইজ ড্রাগ ইনটেক, মানে একজন কোনো আঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কোনো স্টাফ নার্স সে তার সামনে ওষুধটা খেতে হতো, কিন্তু এখন আর সেরকম নেই। এখন পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, পেশেন্ট বাড়িতে গিয়ে সেই ড্রাগগুলো খায়। আচ্ছা, সাধারণত টিউবারকুলোসিস নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনায় বিভিন্ন রকম বিষয় উঠে আসে, সুতরাং সঠিক সময়ে সবার আগে পৌঁছে যাওয়া উচিত একজন ডক্টরের কাছে। তিনি আপনাকে গাইড করবেন, কারণ এখন অত্যাধুনিক অনেক চিকিৎসা ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। শুধু সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়াটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।